গত কয়েকদিন আগে জ্বালানি মন্ত্রী বলেছেন যদি ক্যাপাসিটি চার্জ বন্ধ করে দেওয়া হয় তাহলে দেশ বিদ্যুৎহীন হয়ে যাবে। কেন আমরা এই ক্যাপাসিটি চার্জ থেকে এখন না, ক্যাপাসিটি চার্জ যেহেতু এটা একটা জিনিস হচ্ছে, এগুলো হলো কন্ট্রাক্টের ব্যাপার, না তো মামলা হয়ে যাবে ইন্টারন্যাশনাল কোর্টে। আপনি মানে কন্ট্রাক্ট, এমন কন্ট্রাক্টগুলো এমন যে সরকার চেঞ্জ হলো, গভর্নমেন্ট জিওবি বাংলাদেশ গভর্নমেন্টের সাথে, এটা যে কোনো দলের গভর্নমেন্ট গঠন করুক, কন্ট্রাক্টকে আপনাকে মানে এটাকে বাধ্যতামূলক আপনাকে মানে পালন করতেই হবে। এগুলো তো কন্ট্রাক্ট করা, একেবারে মানে কন্ট্রাক্ট এগুলো মানে কন্ট্রাক্টের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত পরিবর্তনের সুযোগ নাই। তারা তো বুঝেই করছে হ্যাঁ, যেমন 37,000 কোটি টাকা 31,000 কোটি টাকা দিতে হচ্ছে। আবার এলএনজি খাতে আপনি যেমন এলএনজি সিস্টেম করছে, আমাদের দেশীয় গ্যাসগুলো উৎপাদন বন্ধ করে ইচ্ছাকৃতভাবে বন্ধ করে আপনার বাপেক্স পেট্রো বাংলাকে দুর্বল করে আপনি এলএনজি আমদানি করা হচ্ছে। তো এলএনজি ক্ষেত্রে 11,000 কোটি টাকা রাখা হয়েছে। তো এটা তো আপনি এলএনজি যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে রাখছে, এটা তো আপনি এলএনজি আমদানি করতেই হবে। ইন্টারন্যাশনাল মার্কেটে এলএনজির দাম বাড়তে পারে। তারপর ধরেন আমাদের রিফাইনারি করা হচ্ছে না, আমাদের প্রায় 70,000 মেট্রিক টন 70 লক্ষ মেট্রিক টন আমাদের ডিজেল প্রয়োজন হয়। আমাদের মানে প্রায় আমাদের 6 মিলিয়ন মেট্রিক টনের রিফাইনারি দরকার, 1.5 মিলিয়ন মেট্রিক টন এক রিফাইনারি। আমাদের রিফাইনারি হচ্ছে না একটা বাংলাদেশে। তাই এই ডিজেল আমদানি এগুলো তো পুরো সিস্টেম করা, বিজনেসম্যানরা পুরো সিস্টেম, যেই সরকারি আসুক তারা সিস্টেমে। যেমন এখানে প্রায় আপনার 10,000 কোটি টাকা এই যে তেলের অতিরিক্ত মূল্যের জন্য আমাকে দিতে হচ্ছে। তাই গভর্নমেন্ট তো পুরো ফ্রেমে আটকানো, বিজনেসম্যানদের দিয়ে গভর্নমেন্ট তো পুরো ফ্রেমে আটকানো, কীভাবে এটা থেকে বের হবে। তবে আশার হলো হচ্ছে যে সোলার, এটা গভর্নমেন্টের একটা ভালো উদ্যোগ যে সোলারের উপর আমি নির্ভরশীল হয়ে গেলে, আমি ট্রান্সফর্ম হয়ে গেলে সোলার যদি বাংলাদেশে ফিজিবল হয়ে যায়, মানে যদি কৃষি খাতে এটার একটা ব্যালেন্স দেখতে পাই, কৃষি খাতে যদি তেমন ইম্প্যাক্ট না পড়ে এবং ইনভেস্টররা আসে, আমাদের ল্যান্ডগুলো যেগুলো আনইউটিলাইজ, কৃষি জমি অনেক ব্যারেন ল্যান্ড আছে, যেমন চরের ল্যান্ডগুলো, তারপরে আমাদের নদী অনেকগুলো আছে, সেগুলো আমরা সোলার পাওয়ার প্ল্যান্ট করতে পারি। তার উইন্ড আছে, আমাদের উইন্ড, হ্যাঁ, এগুলো হাইড্রো পাওয়ার আছে, এগুলো ইউটিলাইজ করতে হবে, মানে এনার্জি ডাইভার্সিফাইড ব্যবস্থা করতে হবে। আরেকটা হলো যে আমাদের বাংলাদেশে প্রচুর গ্যাস আছে মাটির নিচে। আপনি একটা ভোলাই দেখেন, ভোলাতে একটা 1200 স্কোয়ার কিলোমিটার, সে জায়গায় 70 CF গ্যাস আছে। আবার এখানে আপনার মানে 600 স্কোয়ার কিলোমিটারের মধ্যে 28টা কূপের লোকেশন, 9টা কূপ অলরেডি খনন করেছে, প্রত্যেকটাতে গ্যাস পাওয়া গেছে। বাংলাদেশে 3D সাইসমিক করা 22টা এলাকা আছে। এই 22টা এলাকাতে যদি এটা প্রপার অ্যাডভান্স জিএনজি স্টাডি করা হয়, প্রায় 250টা কূপের লোকেশন দিতে পারবে, সে জায়গা থেকে 2000 মিলিয়ন গ্যাস মানে উত্তোলন করা যাবে। আপনি দেখেন যে আপনার এই যে গ্যাসের জ্বালানি, বিদ্যুতে যেখানে 20,000 থেকে 25,000 কোটি টাকা প্রজেক্ট দেওয়া হয়েছে, সেই জায়গায় গ্যাস উৎপাদনের ক্ষেত্রে প্রজেক্ট মাত্র 16টা প্রজেক্ট দেওয়া হয়েছে, প্রায় 2300 কোটি টাকার মতো দেওয়া হয়েছে। কিন্তু এইখানেই তো 20,000 কোটি টাকা দেওয়া প্রয়োজন। 20,000 কোটি টাকা লাগবে না, 10,000 কোটি টাকা এক অর্থ বছরে খরচ করলে, প্রায় 100 কূপ খনন করলে আপনি 1000 মিলিয়ন গ্যাস অনায়াসে পাবেন। আপনি তো এলএনজি আমদানি করতে হয় না, সঠিক পলিসির দিকে যেতে হবে। বিগত সময় তো আমরা দেখেছি দেশি উৎপাদনের চেয়ে আমদানির দিকে বেশি আগ্রহ ছিল। এখন বাজেটটা হলো, বাজেটটা ফ্লেক্সিবিলিটি নাই যে আমি হুট করে 10,000 কোটি টাকা গ্যাসে, আপনি তো ডিপিপি আসতে হবে। আমাদের যে ডেভেলপমেন্ট এডিপি করা হয়, এডিপি যে প্রজেক্ট পোর্টফোলিও তৈরি করতে হয়, প্রজেক্টের ডেভেলপমেন্ট প্রোগ্রাম তৈরি করতে হয়, এটা 1 থেকে 2 বছর সময় লাগে, অনেক অ্যানালাইসিস করতে হয়। যেমন গভর্নমেন্টের যে অর্গানাইজেশনগুলো আছে, যেমন বাপেক্স আছে, পেট্রো বাংলা আছে, বিজিএফসিএল আছে, এসজিএফএল আছে, যারা গ্যাস সেক্টরে চাকরি করে, পিডিবি আছে, বিদ্যুৎ সেক্টরে চাকরি করে। ওইখানকার এক্সপার্ট যারা প্রফেশনাল, যারা ইঞ্জিনিয়ার, যারা লোকজন, যারা এমপ্লয়ি, তাদের থেকে প্রজেক্ট ডেভেলপমেন্ট প্রকল্প আসতে হবে এবং প্রকল্পের বাজেটটা আসলে সেই বাজেটটাই পরবর্তী ফিস্ক্যাল ইয়ারে অ্যালোকেট করা হয়। এখন আমার প্রজেক্টই নাই, আপনি কিভাবে বাজেট অ্যালোকেট করবেন? সরকার কিভাবে? যেমন 16টা প্রজেক্ট হচ্ছে 2300 কোটি টাকা গ্যাস ডেভেলপমেন্টে দেওয়া হয়েছে। তো এটা তো মানে গত বছর থেকে প্রজেক্ট যেগুলো শুরু হয়েছে, যে ওই প্রজেক্টে এত টাকা খরচ যাবে, ওই প্রজেক্টে আমরা এত টাকা বরাদ্দ রাখবো। যেমন পিডিবির প্রজেক্ট আছে বেশি, সে জায়গায় 25,000 কোটি টাকা রাখা হয়েছে। বাজেট কিন্তু আপনার ফ্লেক্সিবল না, এটা কনসিকুয়েন্স, পূর্ববর্তী কনসিকুয়েন্স অনুযায়ী ধারাবাহিকতা বজায় রাখতে হয়। কারণ আপনি তো একদিনে একটা ডিপিপি তৈরি করতে পারবেন না,
ঠিক আছে, যেমন এডিপির বরাদ্দ। তারপর হচ্ছে যে হুট করে যেমন আসে, যেমন যুদ্ধ বিগ্রহ লাগলে যেমন আমাদের যে ক্রুড অয়েল, রিফাইন্ড অয়েল, এলএনজি এগুলোর দাম বেড়ে যাচ্ছে। এই যেমন গভর্নমেন্ট ফোরকাস্টিং করছে হয়তো এই যুদ্ধটা প্রলং হতে পারে, ইরানের যুদ্ধটা, তখন সেই সুবাদে আপনার এই যে আমাদের এলএনজির দামটা বাড়ছে। এক কার্গো এলএনজি আমরা 500 কোটি টাকা আনতাম, সেটা 1000 কোটি টাকা হয়ে গেছে কিছুদিনের জন্য। আবার আপনার যে আমাদের এলপিজির দামটা বেড়ে গেছে হুট করে, ঠিক আছে। তো এইগুলির ক্ষেত্রে আপনার যে এলএনজি গভর্নমেন্ট আনে, তারপর হচ্ছে পিডিবির যে পাওয়ার, কুইক রেন্টাল, এগুলো তো যে কন্ট্রাক্টে, এগুলার থেকে বের হওয়ার সুযোগ নেই। তবে গ্রাজুয়ালি ওই যে আমাদের যদি সোলারটা ফিজিবল হয়ে যায়, তখন এখান থেকে আমরা গ্রাজুয়ালি বের হয়ে আসতে